আনমিউট করে দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসিটা একটু বেশি ঠান্ডা, 27 করে 27 করে দেন, 28 করে দিলে অফ করে দেন। এই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনারা সবাই কেমন আছেন? সাউন্ড ঠিকঠাক আছে কিনা জানাবেন। আমাকে ঠিকঠাক না দেখা গেলেও চলবে, বোর্ড দেখা যায় কিনা আর সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের জন্য তো একটা গুড নিউজ আছে। আপনারা এই এসও রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন কারা, কিংবা প্রিলি পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন কারা, একটু কমেন্টে আসুন তো, কথা আছে আপনাদের সাথে। রিটেন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতেছেন তারা একটু কমেন্টে হাত উঠান দেখি। আপনাদের জন্য তো একটা আয়োজন করার চেষ্টা করতেছি, জানি না সবার আগ্রহ কেমন। আগ্রহ থাকলে এই প্রোগ্রামটা কন্টিনিউ করবো, আগ্রহ না থাকলে আজকে শেষ হয়ে যাবে। আহ, জি ফরজাদ আমি ইসলাম। আচ্ছা, রিটেন পরীক্ষা অংশগ্রহণ যারা করতেছেন তাদের জন্য খুব কাজের হবে। আপনাদের সাথে অনেকদিন পর লাইভ, ক্যারিয়ার ম্যাপে লাইভ নিয়ে ভুলে গেছি মূলত একটাই কারণে, সেটা হলো যে আমরা অনেক চমৎকার প্রোগ্রামের আয়োজন করি কিন্তু আমাদেরকে আপনারা অনেকে কোঅপারেট করেন না। আমরা কোঅপারেশন বলতে কি চাই, আমরা চাই শুধু এত কষ্ট করে একটা লাইভ আয়োজন করা হয়, এত সুন্দর করে কন্টেন্ট তৈরি করে সেটা যেন সবার কাছে রিচ করে, সবাই যেন দেখে উপকৃত হয়, এটাই আমরা চাই। বাট এই ব্যাপারে অনেকেই কোঅপারেট করে না, এই দুঃখে অবশ্য আমি ক্যারিয়ার ম্যাপের লাইফে নিয়ে বন্ধ করে দিচ্ছি। তো অনেকে চিন্তা ভাবনা পরিবর্তন হলো কিনা এই উদ্দেশ্যে আর কি আসে। হুম, আচ্ছা, তাহলে এই কলম কি এটা, এটা আচ্ছা, তাহলে এনে কি আছে আমি একটু দেখি। টার্গেট 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার রিটেন পরীক্ষা। সুতরাং সেখানে ইংলিশ প্রিপারেশন কেমন হবে, ইংরেজি প্রস্তুতি কেমন হবে, সেটা নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। এপিসোড 1 দেখেই বুঝতে পারছেন যে এপিসোড 1 এর যেহেতু লেখা আছে, তার মানে এপিসোড 2, 3, 4, 5, 6 হওয়ার সম্ভাবনা আছে। কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে সবই জানানো হবে। আজকের পর্বটি যদি ভালোভাবে আমরা শেষ করতে পারি সবই জানাবো। তাহলে 2022 সাল ভিত্তিক যারা রিটেন পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য তো আজকের লাইভটি অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা শীঘ্রই রিটেন পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন না তবে সামনে করবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বলা যায় সিলেবাস তো একই, প্রস্তুতির ধরনটা তো একই রকম। সুতরাং মনোযোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, যুক্ত থাকেন। 5-7-10 মিনিটের ক্লাসের কোনো মজা বুঝবেন না, যাদের ধৈর্য আছে পুরো সময় জুড়ে ধৈর্য নিয়ে থাকতে পারবেন তাদের জন্য আজকে লাইভ, যাদের ধৈর্য নেই তাদের জন্য এই লাইভ নেই, তারা চাইলে লিভ নিতেই পারে। তাহলে এবার আসেন, আমার টার্গেট আমি রিটেন প্রস্তুতি নেব, সেটা সিনিয়র অফিসারের জন্যই হবে তা না, আমি ব্যাংক জবের জন্য রিটেন ইংলিশ প্রিপারেশন কিভাবে নেব সেটা নিয়ে যদি আগে কথা বলি, তারপরে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমরা আসি যে টার্গেট যখন রিটেন ইংলিশ প্রিপারেশন কিংবা টার্গেট যখন রিটেন এক্সাম, তখন আমাদের প্রস্তুতির ধরনটা কেমন হবে সেটা নিয়ে একটু কথা বলছি আগে। টার্গেট হলো ব্যাংক জব, ব্যাংক জব রিটেন ইংলিশ প্রিপারেশন কেমন হবে সেটা নিয়ে আমরা আজকে এই আলোচনাটা আগে করব, তারপরে অবশ্যই সুনির্দিষ্ট টপিক নিয়ে কথা বলবো। আচ্ছা, পুরো সময় জুড়ে লাইভে থাকবেন বলে ভাবতেছেন এমন কারা আছেন একটু হাত উঠান তো। পুরো সময় জুড়ে লাইভে থাকবেন বলে ভাবতেছেন এরকম কারা আছেন একটু হাত উঠান দেখি, অন্তত কয়েকজন আছেন কিনা। ব্যাংক জব রিটেন ইংলিশ প্রিপারেশন কি কি থাকে, অনেক কিছুই থাকতে পারে। আপনাকে জানতে হবে যে আপনি কি কি প্রস্তুতি নেবেন। রিটেন পরীক্ষায় কি কি থাকবে তার চেয়েও জরুরি হলো কি কি আসে, সেই অনুযায়ী আপনি কোন টপিক গুলোর উপর প্রস্তুতি নেবেন, এইটা আসল কাজ। আপনি যদি ব্যাংকের লিখিত পরীক্ষা ফেস করতে চান তাহলে আপনাকে এখন আমি যা লিখবো সেগুলোর উপর প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতি নেবেন, কোথায় থেকে পড়বেন, সবকিছু বিস্তারিত আলোচনা করব তাদের জন্য যারা পুরো সময় ধৈর্য নিয়ে ক্লাস করতে পারবে।
প্রথমে আসেন, আমি আসি ট্রান্সলেশনের কথা যদি বলি। প্রথমে আসেন ট্রান্সলেশন। ট্রান্সলেশন এর জন্য আপনাকে দুইভাবে প্রস্তুত হতে হবে। ওকে, দুইভাবে প্রস্তুত হতে হবে। একটা হলো বাংলা থেকে ইংলিশ অনুবাদের জন্য প্রস্তুত হতে হবে, আরেকটা ট্রান্সলেশন আপনাকে ইংলিশ থেকে বাংলা অনুবাদের জন্য প্রস্তুত হতে হবে। একটা হলো বাংলা থেকে ইংলিশ, আরেকটা হচ্ছে কি ইংলিশ থেকে বাংলা। এই দুটোর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। এরপরে আসেন আপনার রিডিং কম্প্রিহেনশন। একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজটা আপনি এর আগে কখনো পড়েননি, যে গল্পটা আপনি এর আগে পড়েননি, বেশিরভাগ ক্ষেত্রে একটা আনকমন প্যাসেজ থাকবে। সেই প্যাসেজটা আপনাকে অল্প সময়ের মধ্যে পড়তে হবে, সেখান থেকে আপনাকে থিমেটিক কোশ্চেনের উত্তর করতে হবে। কম্প্রিহেনশন থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, হতে পারে থিমেটিক কোশ্চেন থাকতে পারে, যে 5টা বা 4টা প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলোর উত্তর করতে হবে, প্যাসেজ থেকে কপি করা যাবে না, প্যারাফ্রেজিং করতে পারে। কিভাবে প্যারাফ্রেজিং করবো সেটা আজকে দেখাবো, মনোযোগ দিয়ে দেখতে থাকেন। কম্প্রিহেনশন বা প্যাসেজ থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো সামারি অথবা প্রেসি রাইটিং। অর্থাৎ সামারি লিখতে বলবে কিংবা প্রেসি লিখতে বলবে। সামারি আর প্রেসির মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আমি কথা বলবো। এরপরে আপনার আরেকটা প্রশ্ন আসতে পারে, আসে, সেটা হলো আর্গুমেন্টেটিভ এসে, বা আমি যদি বলি আর্গুমেন্ট রাইটিং অথবা আর্গুমেন্টেটিভ রাইটিং, যাই বলেন, বিতর্ক করার মতো একটা টপিক দিয়ে আপনাকে বলবে এটাকে বিশ্লেষণ করুন। এরপরে আর কি প্রশ্ন আসে, আর আসে আপনাদের এসে রাইটিং। হ্যাঁ, এসে, এটাকে আমরা বলি কি যে ফোকাস, ফোকাস রাইটিং। আচ্ছা, ব্যাংক জবের প্রস্তুতির জন্য আপনি আরো লেটার দেখতে পারেন, লেটার রাইটিং এর ফরম্যাট গুলো শিখতে পারেন, তবে এগুলোই যথেষ্ট। এখানে কি কি আছে আমরা আরেকবার দেখে নেই। এখানে আছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ অনুবাদ, ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা, ইংলিশ থেকে বাংলা অনুবাদ। এরপর রিডিং কম্প্রিহেনশন মানে থিমেটিক কোশ্চেন, সামারি রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, এসে রাইটিং। আজ আমি ওভারঅল একটা আপনাদের গাইডলাইন দিব, যেন আজ থেকে শুরু করে আগামী 5 দিনের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে আপনি রিটেন ইংলিশের একটা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারেন। তার জন্য কি করণীয় সেটা নিয়ে আগে কথা বলবো। টার্গেট 7 দিন, 7 দিনে আমার রিটেন ইংলিশের একটা চূড়ান্ত প্রস্তুতি চাই আমি। সেক্ষেত্রে আমি কি কি পড়বো, কিভাবে পড়বো, সবকিছু নিয়ে এখন কথা বলবো। তাহলে আমরা আগে জেনে নিলাম কি কি আসতে পারে আপনার। আপনার টার্গেট যদি হয় ব্যাংকের রিটেন পরীক্ষা, তাহলে আপনাকে প্রস্তুতি নিতে হবে ট্রান্সলেশনের জন্য, রিডিং কম্প্রিহেনশন, আর্গুমেন্ট, ফোকাস। ফোকাস কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি কথা বলবো। ফোকাসের জন্য আপনার অসংখ্য টপিক আছে, বাট সমস্যা হলো আপনি এই সময়ের মধ্যে এতগুলো টপিক পড়তে পারবেন কিনা সেটা একটা বিষয়। যার কারণে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো আসার মতো, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। টার্গেট হচ্ছে আমাদের 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার রিটেন ইংলিশ প্রিপারেশন। আচ্ছা, একটা একটা করে আসি। আমি জানি ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা, এই দুইটার মধ্যে আপনাদের কাছে তুলনামূলক কঠিন লাগে ইংলিশ থেকে বাংলায়। অনেকের কাছে বাংলা থেকে ইংলিশ, বাট অনেকে আছে ইংলিশ থেকে বাংলা অনুবাদ, এতেই তাদের সমস্যা। এটার জন্য সমাধান কি, সমাধান বলবো। ফোকাসের জন্য অনেক টপিক, কোন টপিক গুলো শিখবো, সমাধান বলবো। আর্গুমেন্টের ফরম্যাটটা কেমন হওয়া উচিত, আর্গুমেন্ট রাইটিং এ যদি মার্কস থাকে 30 মার্কস তো ইউজ মার্কস, এই 30 মার্কসের জন্য আমি কিভাবে নিজেকে প্রস্তুত করব, এই বিষয় নিয়ে একটা ফোকাসের ইন্ট্রোডাকশন কেমন হবে, বডি কেমন হবে, কনক্লুশন কেমন হবে, সবকিছু আমরা ধারাবাহিকভাবে জানবো। তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব, আমরা প্রথমে ফোকাস আর ট্রান্সলেশন দিয়ে শুরু করব। ধারাবাহিকভাবে আমি 2, 3, 4 এটাতে আসবো। যদি আপনারা লাইভে থাকেন তবে আমি আসবো। তবে আমি প্রত্যাশা করব সবাই লাইভটা শেয়ার দিবেন। সত্যি বলতে অডিয়েন্স বেশি থাকলে আসলে কথা বলে মন চায়, কথা বলতে ভাল লাগে, এটাই বাস্তব। সো আজকে লাইভটা আপনারা যারা দেখতে চান পুরোটা, আমি তো সবগুলো নিয়েই কথা বলবো, যারা চান এই আলোচনাটুকু সম্পূর্ণ হোক, তারা কিন্তু তাদের প্রত্যেকেরই উচিত লাইভটা শেয়ার করে নিজের টাইম এনে দেন, বন্ধুদেরকে মেনশন করে দেন। তাহলে প্রথমে আমরা ট্রান্সলেশন ফোকাস রাইটিং নিব। ফোকাস রাইটিং, এটার নাম কেন ফোকাস রাইটিং সেটা একটু বোঝা যাক আগে। সত্যি বলতে দুনিয়াতে ফোকাস রাইটিং বললে আসলে কিছু না, সবই হচ্ছে এসে রাইটিং। তবে একটা সুনির্দিষ্ট পয়েন্টকে ফোকাস করে কেন্দ্র করে লেখা হয় বলে এটাকে আমরা বলে থাকি ফোকাস রাইটিং। ফর এক্সাম্পল, ধর আমি লিখলাম যে যে রাইট অ্যান এসে, একটু মনোযোগ দেন, রাইট অ্যান এসে অন দ্য
চ্যালেঞ্জেস, একটু মনোযোগ দিবেন, চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। এটার উপর আমি আপনাকে একটা এসে লিখতে বলছি। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে ফোকাসিং পয়েন্টটা, এখানে দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ মানে আপনাকে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাস লিখতে বলে, আপনাকে ব্যাংক খাতের লাভ লস বলতে বলে, আপনাকে ব্যাংক খাতে চালাচ্ছে কারা তাদের সম্পর্ক লিখতে বলে। আপনারে বলছে যে ভাই শুধু ব্যাংক খাত এই মুহূর্তে কোনগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আছে, তুমি শুধু ওই চ্যালেঞ্জ গুলোকে বর্ণনা করো। দ্যাট মিনস দিস ইজ ইয়োর ফোকাসিং পয়েন্ট। তার মানে আপনাকে পুরো এসেটা লিখতে হবে, ইন্ট্রো আর কনক্লুশন বাদে পুরো এসেটা আপনাকে লিখতে হবে, শুধু ব্যাংক খাতের চ্যালেঞ্জ গুলো কি সেটা একটার পর একটা বর্ণনা করে লিখতে হবে। এটাই ফোকাস রাইটিং। কথা বুঝলেন? তাহলে এবার আসেন একটা ফোকাস রাইটিং এর ক্ষেত্রে যদি আমরা লিখতে যাই, তো ফোকাস করে কোন টপিককে ফোকাস করে যদি আমরা লিখতে যাই, সেক্ষেত্রে আমরা আমাদের লেখার ধরনটা কেমন হবে, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের লেখার ধরনটা কেমন হবে আমরা সেটা একটু দেখে। যে আমার পরীক্ষায় একটা এসে, সেখানে কিছু টপিককে ফোকাস করে আমাকে লিখতে বলছে, তাহলে স্ট্রাকচারটা কেমন, আমি লিখবো কোন উপায় সেটা একটু বুঝি। আপনার বাংলা ফোকাস এবং ইংলিশ ফোকাস দুটোর জন্য এখন আলোচনাটুকু গুরুত্বপূর্ণ। আপনার প্রথমে একটা ইন্ট্রোডাকশন আসবে, সূচনা। হ্যাঁ এই কথা তো ভাই জানি আমি, সূচনা লিখতে হবে তাই না, জানেন, কিন্তু যেটা জানেন না সেটা আবার বলুন। এরপর আসেন বডি, তারপর হচ্ছে আমার কনক্লুশন। এই তো এই, কিন্তু বাংলাটা কথা শুনছেন না কি, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, জানেন তো, শুনছেন এটা কারা কারা, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তার মানে আপনার মধ্যে কি কি গুণ আছে এটা মানুষ পরে খুঁজবে ভাই, আপনার প্রথম দেখায় আপনাকে ভাল লাগে কিনা সেটা আগে মানুষ মূল্যায়ন করবে। যেমন ধরেন আজকের এই লাইভে আমি যখন যুক্ত হইলাম, যখনই প্রথমে দেখাই আমারে পছন্দ হয় নাই, অনেকে লিভ দিয়ে নিয়েছে। আর প্রথম দেখায় যাদের ভালো লাগছে, না এখানে কিছু আছে, তারা কিন্তু এখনো আছে। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনি এসে বলেন আর ফোকাস রাইটিং বলেন যাই বলেন, সূচনাটা হইতে হবে এতটা আকর্ষণীয় যে ইন্ট্রো পড়লে যেন পরীক্ষক বলেন বা পাঠক বলেন ফিদা হয়ে যায়। এমন ইন্ট্রো সুন্দর করে লেখার উপায় কি? উপায় একটাই, আপনাকে মাথায় রাখতে হবে ইন্ট্রোডাকশন হচ্ছে পুরো এসের একটা রিফ্লেকশন। মানে এসের বডিতে আপনি কি কি লিখবেন তার একটা সংক্ষিপ্ত ধারণা যেন ইন্ট্রোতে দেয়া থাকে। অর্থাৎ আপনার ইন্ট্রো দেখে যেন বোঝা যায় যে আপনি বডিতে কি লিখছেন। আয়নায় দাঁড়ালে যেমন আমরা নিজেকে দেখতে পাই, আপনার ইন্ট্রোডাকশনটুকু পড়েই যেন আমি ধরতে পারি কিংবা পরীক্ষক বুঝতে পারে যে আপনি বডিতে কোন কোন বিষয়ের উপর কাজ করেছেন। এই কাজটাই বেশিরভাগ পরীক্ষার্থী করতে পারে না বলেই বডিতে গিয়ে চার্ট গ্রাফ একাকার করে ফেলে, বাট মার্কস পায়। কারণটা কি জানেন? কারণ হচ্ছে ওর ইন্ট্রো সুন্দর হয় না। এই জন্য সবার আগে ইন্ট্রো দরকার। কিভাবে সুন্দর একটা ইন্ট্রোডাকশন লেখা যায় সেইটা আমরা একটু খেয়াল করব। আপনারা দেখবেন যে ইউটিউবে যারা প্রফেশনাল ভিডিও গুলো দেয়, তারা দেখবেন হচ্ছে যে কি করে শুরুর দিকে এমন একটা চমক দেয়, ওটা দেখে আমাদের ভালো লাগে, দেখি না কি আছে। আপনার এসের ইন্ট্রোডাকশনটাও তেমনই হবে যে ইন্ট্রো দেখেই যেন পাঠক বা পরীক্ষক ফিদা হয়ে যায়। ঠিক আছে? একজন লিখছে আগে গুণ বিচারী পরে দর্শনধারী হওয়া উচিত, কিন্তু ফোকাস রাইটিং এ উল্টোটাই হওয়া উচিত। আসলে সাবরিনা, কোনোভাবেই আপনি আগে গুণ বিচার করতে পারবেন না। একটা মানুষের গুণ বিচার করতে অনেক সময়ের দরকার, সেই পর্যাপ্ত সময় আপনি কখনোই পাবেন না। এজন্য আমরা দর্শন থেকে আগে মূল্যায়ন করা শুরু করি, তারপর ভাল লাগলে আমরা গুণ বিচার করি, এবং এটা বাস্তব। যাকে প্রথম দর্শনে আপনার কোনোভাবে ভাল লাগবে না, বেশিরভাগ ক্ষেত্রে তার গুণগুলো খুব একটা ভালো হয় না, এটাই বাস্তব। চলেন তাহলে আমরা ইন্ট্রোডাকশন কিভাবে সুন্দর করে লিখবো, কিভাবে বডি প্যারাগ্রাফ বানাবো, কনক্লুশন কিভাবে লিখবো তা আমরা পর্যায়ক্রমে বুঝে আসি। তাহলে আমাদের টপিকটা কি ছিল আজকের আমাদের টপিকটা ছিল বাংলাদেশের ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহ কি। আমি কি বলেছিলাম যে বাংলাদেশের ব্যাংক খাতের চ্যালেঞ্জ যা যা আমি লিখবো তার একটা সংক্ষিপ্ত ধারণা আমি দিব কোথায়, ইন্ট্রোতে। সংক্ষিপ্ত ধারণা দিব আমি ইন্ট্রোতে, অর্থাৎ বডিতে আমরা যা যা লিখবো তার একটা ছোট্ট ধারণা দিব ইন্ট্রো। এই ইন্ট্রোডাকশনের দিকে তাকান।
কি লেখা আছে একটু দেখেন। আমার টপিক হচ্ছে বাংলাদেশের ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহ, তাই না? ইন্ট্রো দেখেন আর ভাবেন লাইফে এর আগে এভাবে ইন্ট্রো লেখার চিন্তা করছেন কিনা, তাহলেই বুঝতে পারবেন যে আজকের ক্লাসটা আপনার কেন দরকার। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘ সময় ধরেই নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে সংগ্রাম করে যাচ্ছে। তবে খেলাপি ঋণের উচ্চমাত্রা, অর্থ পাচার, রাজনৈতিক হস্তক্ষেপ, তারল্য সংকট, দক্ষ মানব সম্পদের অভাব, তথ্য প্রযুক্তি অবকাঠামোর দুর্বলতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিরতা ও বেশ কিছু বৈশ্বিক প্রভাব ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহকে আরো ত্বরান্বিত করছে। যেহেতু বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হতে যাচ্ছে, এটি উপযুক্ত সময় ওই চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার। কি বুঝলেন? ভাবতেছেন এত কঠিন কঠিন বাক্য ইংলিশে কিভাবে লিখবো, তাই তো? লিখতে পারবেন, আপনি চাইলে লিখতে পারবেন, আপনি চাইলেই লিখতে পারবেন, কিন্তু আজাইরা সময় নষ্ট করলে এগুলো শিখতে পারবেন। এখন থেকে শুরু করে বাকি পুরো সময়টুকু ধৈর্য নিয়ে দেখেন, এই ধরনের বাক্য আপনি নিজেও ইংলিশে লিখতে পারবেন, সেটা আমি দেখাবো। তাহলে এখানে ইন্ট্রোটা পড়ে আমরা কি বুঝলাম? দেখেন বডিতে আমি যা যা বর্ণনা করব তার সবই কিন্তু এখানে আছে, যে ব্যাংক খাতের চ্যালেঞ্জ গুলো কি কি। আমি বডিতে গিয়ে হয়তো ব্যাখ্যা করব, বাট চ্যালেঞ্জ গুলোর নাম কিন্তু আমি লিখে দিয়েছি, যে খেলাপি ঋণের উচ্চমাত্রা, অর্থ পাচার, রাজনৈতিক হস্তক্ষেপ, তারল্য সংকট, দক্ষ মানব সম্পদের অভাব, এগুলো হচ্ছে ব্যাংক খাতের চ্যালেঞ্জ গুলোকে আরো বাড়িয়ে দিচ্ছে। শেষের লাইনটা এটাও লিখছি, যেহেতু বাংলাদেশ শীঘ্রই এলডিসি থেকে উত্তীর্ণ হতে চাচ্ছে বা যাচ্ছে, সুতরাং এখনই উপযুক্ত সময় এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার। এইভাবে একটা সাজানো গোছানো ইন্ট্রোডাকশন যদি আপনি লিখতে পারেন, বডিতে গিয়ে আপনি যাই লিখেন না কেন, মোটামুটি পরীক্ষকের প্রথম দিক থেকে আপনার প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হবে। যারা কমেন্ট বক্সে আগে দর্শনধারী নাকি আগে বিচারে নিয়ে আর্গুমেন্ট করতেছেন, এটা খুবই ভালো, একটু মনোযোগ দিয়ে কথা শোনেন। আবেগে অনেক কিছু বলা যায়, বাস্তবে কি জানেন? বাস্তবে দিন শেষে ছেলেদেরকে জিজ্ঞেস করেন, ওরা কি করে? ওর গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটা ওরে বিয়ে করতে চায়। মেয়েদেরকে জিজ্ঞেস করেন, ওর চোখে সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটাকে বিয়ে করতে চায়। আবেগে অনেক কিছু বলা যায়, দিন শেষে যেটা কইছি ওটাই কারেক্ট। মনোযোগ দেন বোর্ডের দিকে, ভালো হবে। আচ্ছা, একজন লিখছে যে কেউ আবার দর্শন লিখতে গিয়ে আচ্ছা, মজা পাইলাম অনেক। আচ্ছা, আমরা এটাকে ট্রান্সলেট করব, চলেন এটাকে আমরা অনুবাদ করব। আমি জানি আমি যখন এই অনুবাদটা ধরা শুরু করব, এটা ধৈর্য নিয়ে দেখার মতো মানুষ 20-30 জন থাকবে কিনা সন্দেহ আছে, তারপরে শুরু করি। আমরা আগে প্রথম বাক্যটাকে ট্রান্সলেট করি। প্রথম বাক্যটা কি আছে? এই অর্থনীতি থেকে শুরু করে যাচ্ছে পর্যন্ত, আমরা এই বাক্যটা নিয়ে এখন কাজ করব। এদিকের যে বাক্যগুলো আছে এদিকে আপনার নজর দেওয়ার দরকার নেই। আপনি একটা একটা করে বাক্য দেন। যে কোনো একটা বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করতে চাই, যে কোনো একটা বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করতে যাই, সবার আগে বাক্যের ভার্ব খুঁজে বের করতে হবে। ওই যে বাংলা একটা কথা আছে না, টান টানলে মাথা আসে। জানি অনেকে বলবেন যে অনেক কিছু টানা যেতে পারে, টানেন, কিন্তু টান টানলে মাথা আসে, এটা সত্যি কথা। এর চেয়েও বড় সত্যি কথা হলো, আপনি যে কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট খুঁজতে গেলে সবার আগে আপনাকে ভার্ব খুঁজতে হবে। তাহলে আমার প্রথম বাক্যের ভার্ব কোনটা বলেন তো ভাই? এই বলেন, কমেন্ট করেন, প্রথম বাক্যের ভার্ব কোনটা? প্রথম বাক্যের ভার্ব কোনটা? প্রথম বাক্যের ভার্ব হলো যে সংগ্রাম করে যাচ্ছে, এটাই ভার্ব। এখন আপনি ছোট্ট করে ভার্বটাকে প্রশ্ন করেন যে কে সংগ্রাম করে যাচ্ছে বা কারা সংগ্রাম করে যাচ্ছে। যদি এই প্রশ্ন করি যে কে সংগ্রাম করে যাচ্ছে বা কারা সংগ্রাম করে যাচ্ছে, উত্তর হবে বাংলাদেশের ব্যাংকিং খাত সংগ্রাম করে যাচ্ছে, তাই না? এখন যদি বলি ভাই একটু বুঝায় বলো না, কোন ব্যাংকিং খাত ভাই? আরে ভাই বাংলাদেশের ব্যাংকিং খাত। বুঝলাম তো, বাট আরো বুঝায় বলো কোন বাংলাদেশের ব্যাংকিং খাত। তখন ওরে আপনি কি বুঝাবেন? কি বুঝাবেন ওরে? তখন আপনি বুঝাবেন যে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত বাংলাদেশের ব্যাংকিং খাত। তার মানে এই পুরোটাই হলো বাক্যের কি বলেন, সাবজেক্ট। তাহলে একটা বাক্যের ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হলো বাক্যের সাবজেক্ট।
কে বলেছি একটা বাক্যের ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হলো বাক্যের সাবজেক্ট। মনে থাকবে? তাহলে আমার ভার্ব হলো সংগ্রাম করে যাচ্ছে। কে সংগ্রাম করে যাচ্ছে? বাংলাদেশের ব্যাংকিং খাত। মূলত ওইটুকুই সাবজেক্ট, তবে এটা ওই সাবজেক্ট সম্পর্কেই তথ্য দেয়। মূল সাবজেক্টের সাথে যারা যারা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে তাদের পুরোটা মিলেই হবে বাক্যের সাবজেক্ট। তার মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত বাংলাদেশের ব্যাংকিং খাত। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, এখন আপনার কি দরকার? অবজেক্ট। ওটা না হলেও চলবে। সাবজেক্ট আর ভার্ব বাদে যা আছে ওগুলোরে আপনি অবজেক্ট ধরে নিতে পারেন। ও বাস্তবে অবজেক্ট হোক আর না হোক আপনি ধরে নেন, ওটা ভার্বের পরে বসবে, কোনো পেইন নাই। এখন আমরা ইংলিশে অনুবাদ করতে গিয়ে প্রথমে সাবজেক্টটা লিখব, কিন্তু সমস্যা হলো এই সাবজেক্ট বিশাল বড় সাবজেক্ট। যেমন রহিম ভাত খায়, এখানে সাবজেক্টটা ছোট্ট একটা সাবজেক্ট রহিম, বাট এখানে সাবজেক্টটা কি বিশাল বড়। একটা স্লোগান মনে রাখবেন, যখন বাক্যের সাবজেক্টটা লং হবে, বড় হবে, যখন বাক্যের অবজেক্টটা বড় হবে, মনে রাখবেন যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। কি বলছি? যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। এই স্লোগানটা সবসময় মনে রাখবেন। তাহলে আমার সাবজেক্ট সাইজে বড়, আমি পেছন থেকে অনুবাদ করবো। একদম পেছনের পার্টটা কি? ব্যাংকিং খাত। আগে এইটুকু লিখেন, ব্যাংকিং খাত। তাহলে আমি ব্যাংকিং খাতের ইংলিশ কি লিখবো? আমি লিখবো